আওয়ামী লীগ কিভাবে গুছিয়ে উঠবে, কি করবে, এটা আওয়ামী লীগের সাংগঠনিক মামলা। আপনি যেটা বলেছেন যে 4 তারিখ শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছেন, এটা হতে পারে, যেহেতু আরাফাত বলেছেন উনি সরকারের ভিতরে ছিলেন। বাট 3 তারিখেই কিন্তু এই সিগন্যালটা বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিল, ইনক্লুডিং মি। আমি খবর পেয়েছি 3 তারিখে যখন আর্মির মধ্যে যে দরবারটা হলো, এই দরবারটা হওয়ার পরে ওইখানকার যে স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ গুলো, এই যে তখন সেনাপ্রধান একটা গান গিয়েছেন যে আমি তো প্রেমে পড়ি নাই, প্রেম আমার উপর পড়েছে, যেটা আমরা শুনেছি। উনি যে প্রেমে পড়ে গিয়েছেন এটা কিন্তু 3 তারিখ ক্লিয়ার হয়ে গেছে। কিভাবে ক্লিয়ার হয়ে গিয়েছিল? ওই ভিতর থেকে যে সোর্স গুলা কানেক্টেড বা প্রো 71 এর গ্রুপটা বলছিল যে সাধারণত দরবারে যাদেরকে বক্তৃতা দিতে দেওয়া হয় তারা দেন নাই। অনেক জুনিয়র সেনা অফিসার বা অন্যান্য কোরের সেনা অফিসাররা যেভাবে বক্তৃতা দিচ্ছিলেন, এটা আশঙ্কা করা যাচ্ছিল যে ইটস ক্রিপ্টাইন ক্ষেত্র তৈরি হচ্ছে, একটা অভ্যুত্থান হয়ে যাবে, আর্মি কু হয়েই যাবে এবং এটা 4 তারিখ হবে, এই ধরনের একটা শঙ্কা ছিল। এবং যার কারণে আপনি দেখবেন, আমি জানি না সেনানিবাসে তারা গিয়েছিলেন না গিয়েছিলেন আমার কোনো আইডিয়া নাই, কিন্তু ওই সময় কিন্তু প্রচুর আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকজন তারা নিরাপদে সরে গিয়েছে, যার কারণে কিন্তু গ্রেফতার কম হয়েছে বা হত্যা কম হয়েছে। অনেক সিনিয়র লিডারদেরকে, ইনফ্যাক্ট খুব বড় সিনিয়র নেতা কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 তারিখে এটার পরে ধরে নেওয়া হয়েছিল যে 3 তারিখে রাতে বা 4 তারিখে সামরিক হয়ে যাবে, এবং ওই সময় তাড়াহুড়া করে 6 তারিখের প্রোগ্রাম 5 তারিখে নিয়ে আসা হয়েছিল। মানে অনেকগুলো প্লেয়ার তখন কাজ করছিল, এবং আওয়ামী লীগের একটা বড় অংশ এই চক্রান্তের সাথে জড়িত ছিল। আওয়ামী লীগের একটা বড় অংশ তারা গ্রুপ লেভেলের আওয়ামী লীগকে রাজপথে থেকে উইথড্র করার ক্ষেত্রে খুব সক্রিয়ভাবে কাজ করেছে। তো এটা আওয়ামী লীগের ঘরের মামলা। শেখ হাসিনা তার ইনকম্পিটেন্ট লোকজনকে নেতা বানিয়েছেন, তারা বা বেঈমানদের বানিয়েছেন। শি ইজ পেইং দ্য প্রাইস। দ্যাটস, আমি এজ এ নন আওয়ামী লীগার হিসাবে আমার মন্তব্য নাই, এটা আমাদের রাজনীতি। কিন্তু 3 তারিখ থেকে মোটামুটি পরিষ্কার ছিল যে জি একদম একদম 3 তারিখ না, আমি তো বলবো আমি 18 জুলাই আমি জানতে পেরেছিলাম কি হতে যাচ্ছে, কিন্তু আমল তো কোনোভাবে আমলে নেয় না। সেটা ধাপে ধাপে কাহিনী। কিন্তু 3 তারিখে বিশেষ করে সামরিক দরবারের পরে, এই দরবারের খবরটা তো লিক হয়েছে এবং এটা লিক করাও হয়েছে, শেষ ফেরত ছিল ওইটা দ্যাট ওয়াজ দ্য সিগন্যাল যে যার যার অবস্থান থেকে পালাও। সো ওইটা সিগন্যাল ছিল। আমিও কিন্তু এরকম অভিযোগ শুনেছি যে এই পুরো বিষয়টির সঙ্গে আওয়ামী লীগের একটি বড় অংশ খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো আপনি যেহেতু আওয়ামী লীগের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সক্রিয়ভাবে কাজ করছেন বিভিন্ন পর্যায়ে, যে আওয়ামী লীগ এই বিষয়গুলো কতখানি বিবেচনা করছে, ভবিষ্যতে তারা নিঃসন্দেহে ফিরে আসবে, কিন্তু কতখানি আত্মশুদ্ধি নিয়ে ফেরত আসবে এবং এই বিষয়গুলি তারা গবেষণা করছে কিনা, তারা বিশ্লেষণ করছে কিনা, যে তাদের ভুলগুলো কি, তারা তাদেরকে আসলে ভুল পথে পরিচালিত করলে এই বিষয়গুলি তারা কিভাবে করে দেখছে। অনেক ধন্যবাদ। এইটা এমন একটা সেন্সিটিভ কোশ্চেন, বিশেষ করে আমার জন্য। আমার মনে হয় না যে আমি কোনো ধরনের চূড়ান্ত অনুমতি ছাড়া বা সময় ছাড়া এগুলো নিয়ে কথা বলতে পারবো। আপনিও খুবই আত্মবিশ্বাসী ছিলেন যে কিছুই হবে না, সরকার সব হ্যান্ডেল। আমি আপনাকে বলছি, এটা বলতে তো আমার কোনো বাধা নেই। সেই সময় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আমার সরাসরি যোগাযোগ ছিল, এবং এটা আমি বলবোই। এবং তারা যদি এগুলো ডিনাই করে, আমার কাছে অসংখ্য প্রমাণপত্র আছে, এবং কারা কোথায় বিট্রে করেছে না করেছে সেগুলো আমার কাছে একদম প্রমাণ সহ আছে। সেগুলো নিয়ে আমি কথা বলছি না, কারণ সেনাবাহিনী বিট্রে করেছে, তাতে কোনো রকমের আমার মানে সেনাবাহিনীর একটা অংশ বিট্রে করেছে, সেটা নিয়ে কখনো আমাকে চ্যালেঞ্জ করতে আসলে তারপরে সেগুলোর জবাব আমি দিতে পারবো। কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে যে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে কেউ কি করেছে কিনা। দেখেন, আমরা এখন এরকম যেরকম একটা স্টেটের ভেতরে আছি, সেই জায়গাতে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কাউকে কনফ্রন্টেশনে আনা, কাউকে ব্লেম করা, কারণ আমরা আহত অবস্থাতে আছি, উইন্ডেড। এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার, আমার যে ক্ষত, সেই ক্ষতের চিকিৎসা প্রয়োজন। আমি আহত হয়েছি, আমি নিজেকে আস্তে আস্তে করে ঠিক করবার চেষ্টা করছি। এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে নানান ভাবে, বেইমানি, বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে নানান ভাবে। কে কারা কিভাবে আছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না, সেই মানুষগুলোর নামও বলছি না। অনেকের নামই আপনি বলছেন, অনেকের রেফারেন্সের আপনার কথা বলছেন, তো হয়তো বা অনেকের ব্যাপারে সামনে প্রশ্ন আসবে। এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দিচ্ছেন, সেগুলো সামনে আসবে। এখন আমি আপনাকে কয়েকটা ডট মেলাতে বলি, একটু ঠান্ডা মাথাতে আজকের এই কথাগুলো একটু শুনবেন, এটা গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, 2018 সালে যেই কোটার সমস্যাটা শেষ হয়ে গেছে, এটা 2021 সালে যেই ছেলেটি রিড করল, সেই ছেলেটি কে? হু ইজ দ্যাট ওহিদুল ইসলাম তুষার? 2021 সালে সে রিডটা করলো, 21, 22, 23, 24, 3 বছর, 3.5 বছর, 4 বছর কোনো সারা শব্দ নাই সেই রিটের। 23শে জুন
যখন ওয়াকার, জঙ্গি সর্দার ওয়াকার যখন সেনাবাহিনী প্রধান হলো, তার পরের দিন রায়টা দিতে হলো কেন? যে রায় দিল জাস্টিস আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের, তারা কারা? তারা কি সাম্প্রতিক সময় আমেরিকাতে গেছিল বা আমেরিকান কোনো প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছিল? তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম? ওহিদুল ইসলাম তুষার, সে রিড করেছে। কেন করেছে রিডটা? সে জানে যে সরকার নিজে পরিপত্র জারি করেছে। সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে? 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াকার সাহেব যখন সেনা প্রধান হন তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, মানে সমস্ত দোষ এই মানুষটার উপরে। মানে মনে হয় যে রাষ্ট্র কাঠামো হচ্ছে উনার কথাতে, মানে উনাকে এক নায়ক বানিয়ে দেওয়া হচ্ছে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা নিয়মের মধ্যে করে। কেউ কোনো যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা তো আইনি ব্যাপার। আরে এইটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন, তাহলে উনার জন্য তো 3 সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতিদেরকে ফোন করে বলা এই রায় দিয়ে দাও। উনি কি বলেছেন? তাহলে কি কেউ কি নিজে পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে? মানে সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ? বাংলাদেশের মানুষের যে ভাবনার স্তর, এটা ভয়াবহ, যে প্রধানমন্ত্রী সবকিছু করতে পারবে, কিন্তু প্রধানমন্ত্রী যে সবকিছু করতে চান না আইনের বাইরে গিয়ে, এটা কেউ বিশ্বাস করতে চায় না। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে উনি এটা আদালতের উপরে ছেড়ে দিয়েছেন। উনি যদি আদালতের উপরে ছেড়ে না দিয়ে উনি যদি প্রভাব খাটাতেন, তাহলে একটা প্রমাণ এর মধ্যে একটু দিয়ে রাখা ভালো। 1999-এ উনি ভারত থেকে ফিরে একটা সংবাদ সম্মেলনে বলেছেন, ভারতের একটা সফরের পরে উনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এত জামিন হচ্ছে হাইকোর্টে যে ধরে ধরে সবাইকে জামিন দিয়ে দিচ্ছে। আপনি জানেন যে এটার জন্য তার নামে আদালত অবমাননার রুল জারি হয়েছিল। এবং একটা যে প্রপাগান্ডা আপনি প্রায় শুনতে পান যে মাননীয় প্রধানমন্ত্রীকে রং হেডেড বলা হয়েছে, এবং বাংলাদেশের মানুষ মনে করে রং হেডেড মানে পাগল, মানে কারণ তার ধারণাই নাই রং হেডেড শব্দটার মানে কি। ওই প্রপাগান্ডাটাও কিন্তু ওই সময়। আমি এই প্রসঙ্গটা কেন আনলাম, তার মানে মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্টের কিন্তু অভিযোগ দায়ের করেছে। তার মানে কি উনি যদি প্রভাব খাটাতেন তাহলে ওই লোক কোনোদিন এই পিটিশনটা দায়ের করতে পারতো? আমি প্রমাণটা করছি এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী অল দ্য টাইম আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আচ্ছা, এই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল এত বড় আমি বয়ানটা দিলাম, কেন দিলাম? এই কারণে দিলাম যে ওয়াকার যখন 23শে জুন তিনি আপনার সেনা প্রধান হয়, এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত, নাকি ডিজিএফআই এর রিপোর্ট আছে, নাকি এনএসআই এর রিপোর্ট আছে, ডিবির রিপোর্ট আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে? এগুলো কি আমরা বিবেচনা করেছি? তাহলে এই ওয়াকারকে একেবারে এমন একটা পজিশনে কারা আনলো রিপোর্ট টিপোর্ট দিয়ে যে সে হচ্ছে সবচেয়ে যোগ্য? আমাদের মনে হয় এইটাও ভাবার দরকার আছে। আমি শুধু ইঙ্গিত গুলো দিয়ে যাই, ভবিষ্যতে যখন আমি বই লিখবো, ভবিষ্যতে যখন আমি আমার এই স্মৃতি রোমন্থন করবো, যা যা জানি উগরে দিব, সেদিন বাকিগুলো জানবেন। আপাতত হিন্টস দিয়ে যাই। আচ্ছা, ফলে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে দায় চাপানোর কোনো কারণ নেই। এটা কি দায় চাপানো হয়? উনার হচ্ছে কি উনার কাজিনের হাজবেন্ড। মানে এটা তো খুবই সহজ। আপনি আমাকে একটা ঘুষি দিবেন, ঘুষি দেওয়ার জন্য আপনাকে একটা পয়েন্ট লাগবে না? এই নিজুম ভাইয়ের মতো দেখতে ওই লোকটা, তার মানে ওর কাজিন মনে হয়, দিয়ে একটা ঘুষি। ব্যাপারটা ওইরকম। আসলে ব্যাপারটা ওইরকম না। এখন আপনাকে তাহলে কি কি বললাম, কারা রিড করলো, সেই ওহিদুল আলম তুষার কে, তার ব্যাংক অ্যাকাউন্ট কি চেক করা হয়েছে, সে কেন রিড করা হলো, 3 বছর পরে এই রিডটা ঠিক 24শে জুন কেন আদালতে উঠলো, এটা কি আমরা চেক করেছি? এই কামরুল কাদের, খিজির হায়াত, এই হাইকোর্টের 2 বিচারপতি কারা, এদের আমেরিকান কানেকশন কি আছে, আমরা কি সেটা দেখেছি? আচ্ছা, এগুলো গেল একটা। এরপর আমি আপনাকে আরেকটা, এইটার সাথে সাথে আমি আপনাকে আরেকটা ছবি দেখাই। ধরা যাক সুলতান আপা, আমি আপনাকে একটা অ্যাটাক করব, নিজুম মজুমদার, আমি আপনাকে এখন অ্যাটাক করব, আপনি এখন স্টুডিওতে আছেন নিউ ইয়র্কে, কিন্তু কেউ যাতে কোনোভাবে না বোঝে অ্যাটাকটা আমি করেছি। আমি আরিফ জেবতিক ভাইকে করলাম কি, রাস্তার মোড়ে রাখলাম একটা অস্ত্র নিয়ে, তার সাথে আরো 4টা টিম রাখলাম। এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম, এমন একটা পরিস্থিতি তৈরি করলাম, আপনি ঘুরে ঘুরে আরিফ জেবতিক ভাইয়ের ওই লেনে গিয়েই দাঁড়ালেন। আরিফ জেবতিক ভাই যে আরো 4জন লোককে ঠিক করেছে, আবার বাম দিকে ঘুরে ওই লেনেই গেলেন। তার মানে আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই লাইনে নিয়ে আসার জন্য। কারণ আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা, নাম বলবো না, নাম বললে এখনো নাম বলার সময় আসেনি, সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নামাতে চেয়েছিল। কেন? সমাবেশের জন্য, মিছিলের জন্য। কারা এইখানে বাধা দিয়েছিল? আমাকে সেই নামগুলো জানতে হবে। আপনাকে এইটাও জানতে হবে যে আমরা সেনাবাহিনীকে কেন, যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে, তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয়, আমরাও তো একটা সমাবেশের ডাক দিই। মানুষজন বললো না যে আমরা বিএনপি কে নকল করি, এই করি? কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া ছিল জানেন? যাতে তারা বসে যেতে না পারে। এটাই তো ছিল আমাদের ব্যাপারটা। তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই 5ই অগাস্টের আগে নিতে পারলাম না? কারণ 21 তারিখের মধ্যে
ওই বৈষম্য বিরোধী ওরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে দে ফেইড। এই 21 থেকে 30 তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে, ঠিক কোন কোন লোক, দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন, কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায়, কাদের পরে দাড়ি কেটে ফেলতে হলো, কারা আমেরিকান এমবিসিতে 5 তারিখের পর পর আশ্রয় নিল, আমেরিকান এমবিসি কাদেরকে ধরে আবার ডিজিএফআই এর কাছে দিল, ডিজিএফআই আবার কাদেরকে ট্রলারে উঠিয়ে দিল, সব নাম আসবে, সবকিছু আসবে। আমরা সব জানি, আমাদের সব জানা হয়েছে খন্দকার মোশতাককে নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছক কষা হয়েছিল, কিন্তু আল্লাহ আছেন, আল্লাহর রহমতে বেঁচে গেছেন। নিশ্চয়ই তার কোনো একটা ইশারা আছে, তার খেলা আছে। তা না হলে উনাকে হত্যার ছকে, দুই বোনকে হত্যার ছকে বেঁচে যাবেন কেন? আচ্ছা, সেই প্রসঙ্গে এই যে আমি আপনাদেরকে পুরো স্টোরিটা এখন বললাম, স্টোরিটা মাথায় রাখবেন। তার মানে পুরো জিনিসটা হচ্ছে একদম লাইন। ইলেকশনের পর পর আপনি কি কখনো শুনেছেন? আমি শুনেছি, আরে 8 মাসের ভিতরেই সরকার শেষ, 7 মাসের ভিতরেই সরকার শেষ, ওই তারিখের ভিতরেই সরকার শেষ। শুনেন নাই? আমি শুনেছি, আমি নিজে শুনেছি কানে অনেকবার। এই যে বিএনপির ছাত্রী লেভেলের একটা কর্মীও, বা জামাতের একটা ছাত্রী লেভেলের কর্মী, মানে একদম সিনিয়র লেভেল না, ছোট বাচ্চা পোলাপান, তারাও বা এই জিনিসটা পৌঁছে গেল কেন? কারণ তারা জানে সেনাপ্রধান কাদের, তারা জানে সেনাপ্রধানকে তারা ক্যাপচার করেছে। কিন্তু আমাদের ডিজিএফআই কি করলো? ডিজিএফআই, আমাদের এনএসআই কি করেছে? কে ছিল এনএসআই চিফ? এসব সমস্ত প্রশ্ন ডিজিএফআই হয়তো ট্রাই করেছে, হ্যাঁ করেছে। আমি মনে করি না যে সবাইকে বলির পাঠা বাড়ানোর প্রয়োজন, কিন্তু ডিজিএফআই এর ভেতরে এমন কোন জুনিয়র লেভেলের কর্মকর্তা ছিল কিনা যারা লিক করেছে নানান ধরনের ঘটনা? ডিজিএফআই তো অনেকগুলো শাখা আছে, 14টার মতো শাখা আছে, পলিটিক্যাল ব্যুরো আছে, তাদের আপনার অ্যান্টি টেরর ব্যুরো আছে। এইসব জায়গাতে কারা বসেছিল? ছোট ছোট পকেট জায়গাগুলোতে লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ক্যাপ্টেন, কারা কারা ছিল? কার এডিসি কে, কার পিএস কে, কে কে তথ্যগুলো পাচার করতো? এগুলো মনে হয় আমাদের তদন্ত করতে হবে। ভবিষ্যতে প্রত্যেকেই কাঠগড়াতে দাঁড়াবে। যত দরবেশ সন্ন্যাসী আছে, দরবেশ সন্ন্যাসীর আত্মীয় স্বজন, ভাগ্নি জামাই, এই জামাই সেই জামাই, সবাইকেই কাঠগড়াতে দাঁড়াতে হবে, উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, যুবলীগের নেতাকর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল? এক সম্রাট ভাই, নিখিল ভাই, নাসিম ভাই, নানক ভাই এনাফ ছিল ঢাকা শহরের জন্য, এনাফ। এক সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারতো, বা ময়মনসিংহের বাবেল ভাই যদি নামতে পারতো, আমাদের শান্ত ভাই, মহিতুর রহমান শান্ত, এই 5টা লোক নামতে পারলে, একটা সাইড দিয়ে আপনার জাহাঙ্গীর ভাইকে যদি তিনি নামতে পারতেন, একটা লোকের সাহস থাকতো এই ঢাকা থেকে আঞ্জাম করার। এই বাবেল ভাই, জাহাঙ্গীর ভাই, নানক ভাই, নাসিম ভাই, তারপরে হচ্ছে নিখিল ভাই, তারপরে এদেরকে কে আটকালো? হুইজ যাত্রাবাড়ির এমপি কে তাদেরকে কাজ করেছে বলেন? নামতে পারে নাই কেন? এইসব সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে যে আজকে ছাত্রলীগের ছেলেরা আজকে অনাহারে কাটাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, যুবলীগের ছেলেরা আজকে কাটছে। সমস্ত কিছু জবাব দিতে হবে যে আমাদের নেতাকর্মীদেরকে এই অবস্থাতে কারা ছাত্রলীগের ছেলেপেলেদেরকে আজকে বললো যে এরা সন্ত্রাসী, এই করলো, অথচ ছাত্রলীগের আগে সবার আগে অ্যাটাক হয়েছে। সুতরাং প্রত্যেকটা জবাব আমরা আওয়ামী লীগের সমর্থকরা চাইবো ইনশাল্লাহ। এদেরকে কাঠগড়াতে আমরা দাঁড় করাবো। ওই সমন্বয়কের আগে